ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরডিএন স্টাডি। সো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে ভূগোলক, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। আমাদের যে টেট 2 পরীক্ষা বা টেট 2 পরীক্ষার জন্য যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসে রয়েছে গ্লোব, ল্যাটিটিউডস অ্যান্ড লঙ্গিটিউডস। তো দেখুন, এই যে ক্লাসটা আমরা করব বা আলোচনা করব, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসটা যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু আপনাদের ভূগোল পড়তে অসুবিধা হবে। কারণ ভূগোল বুঝতে গেলে বা পড়তে গেলে সবচেয়ে প্রথম আমাদের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ জিনিসটা ভালো করে বুঝতে হয়। তো আশা করি ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে আপনাদের কাজে আসবে। তো দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি কি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। তো আপনাদেরকে আমি এই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। ধরুন, এটা হচ্ছে আমাদের পৃথিবী। তো পৃথিবীর মধ্যে আমরা যখন এরকম হরিজন্টাল লাইন আমরা ড্র করব, তখন এগুলোকে কি বলা হবে? ল্যাটিটিউড বা অক্ষরেখা। আর যখন আমরা এরকম উলম্ব লাইন ড্র করব, তখন এটাকে বলা হবে দ্রাঘিমা রেখা বা দ্রাঘিমাংশ। তো দ্রাঘিমাগুলো একদম এরকম দেখবেন আপনারা বইয়ের মধ্যে, যেগুলো উলম্ব রেখা। তো মনে রাখবেন, যেগুলো হচ্ছে হরিজন্টাল এগুলো হচ্ছে কি অক্ষরেখা, আর যেগুলো হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। পুরো ক্লাসটা দেখুন, আশা করি আপনাদের অনেক কিছু ক্লিয়ার হবে। তো দেখুন, এখানে আমাদের কাছে রয়েছে ভূগোলক। তো পৃথিবীর ছোট আকৃতির প্রকৃত প্রতিরূপকে বলা হয় ভূগোলক। তো ভূগোলক কি? ভূগোলক হচ্ছে আমাদের যে পৃথিবী রয়েছে, সেই পৃথিবীটাকে ছোট করে দেখানো হয়। ঠিক আছে, আমরা স্কুলের মধ্যেও কিন্তু এই ভূগোলক দেখতে পাই। তো পৃথিবীটা তো অনেক বড়, তার যে ছোট আকৃতির একটা প্রতিরূপ রয়েছে, এটাকে ভূগোলক বলা হয়। পৃথিবীর প্রকৃত আকৃতি জিওড হলেও গাণিতিক সুবিধার জন্য পৃথিবীকে একটি সম্পূর্ণ গোলকরূপে কল্পনা করা হয়। তো দেখুন, পৃথিবীর প্রকৃত আকৃতি কি? জিওড পরীক্ষার মধ্যে আসে। তো জিওড কথার অর্থ কি? মানে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো এরকম। তো এখন প্রশ্ন হচ্ছে, তো জিওড জিনিসটা কি? জিওড হচ্ছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, মানে পৃথিবীর যে আকৃতিটা রয়েছে সেরকম আকৃতির কোনো বস্তু পৃথিবীতে নেই, তার জন্য অনেক সময় বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। তো এখন বলা হচ্ছে গাণিতিক সুবিধার জন্য বা পৃথিবীকে পরিমাপ করার জন্য, পৃথিবীর বিভিন্ন জায়গা নির্ণয় করার জন্য আমরা পৃথিবীকে একটা সম্পূর্ণ গোলক রূপে কল্পনা করি। অ্যাকচুয়ালি সম্পূর্ণ গোলক না, কিছু দিক দেখবেন উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, কিছু দিক একটু স্ফীত। হ্যাঁ, মানে একদম গোলক কিন্তু নয় পৃথিবীটা। ভূগোলক এর কাল্পনিক মধ্যরেখা বা মধ্যরেখাকে অক্ষ বা মেরুরেখা, এবং এই গোলকের উত্তর দক্ষিণের কাল্পনিক বিন্দুকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বলা হয়। তো এই জায়গাটা আমি যে বললাম, আপনারা বুঝতে পারলেন না? আমরা কিন্তু ক্লাসের মাধ্যমে এই জিনিসটা একদম সম্পূর্ণ বুঝিয়ে দেবো। তো নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। তার কারণ কি? এই জায়গাটা বুঝলে আমরা একটা ভালো করে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগুলো বুঝতে পারবো। তো দেখুন, আমরা যদি এই পৃথিবীটাকে দেখি, পৃথিবী তো এরকম গোল, মানে গাণিতিক সুবিধার জন্য গোল দেখানো হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু সম্পূর্ণ গোল নয়, একটু আগে আপনাদেরকে বললাম। তো পৃথিবীর এইভাবে যদি আমরা ভাগ করি পৃথিবীটাকে অর্ধেক, ধরুন এই জায়গার মধ্যে একটা ভাগ করলাম। ঠিক আছে, এই যে জায়গাটা আমরা ভাগ করলাম, এটা হচ্ছে উপরের দিক, আর এই যে জায়গাটা, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে নিচের দিক। তো দেখুন, এই যে আমরা এখানে দাগ দিলাম, এই যে দাগগুলো দেখাচ্ছি, এই দাগের যে উপরের দিক রয়েছে বা এই যে জায়গাটা রয়েছে, এটাকে আমরা ধরবো উত্তর গোলার্ধ। মনে থাকবে, আমরা যে পৃথিবীকে একদম যদি মাঝামাঝি বা মধ্যে দিয়ে আমরা একটা দাগ কাটি বা এটাকে ভাগ করি, তার যে উপরের দিকটা রয়েছে এটাকে আমরা বলবো উত্তর গোলার্ধ। ঠিক তার নিচের এই যে জায়গাটা, পুরোটা জায়গা রয়েছে, এই পুরোটা জায়গাকে আমরা বলবো দক্ষিণ গোলার্ধ। ক্লিয়ার? এই জায়গাটা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। এখন পৃথিবীকে যদি আমরা উপরে থেকে নিচে পর্যন্ত এইভাবে ভাগ করি, এইভাবে ধরুন ভাগ করলাম, তাহলে আমরা যে এই জায়গাটা পাচ্ছি পুরোটাকে আমরা কি বলবো? এই পুরোটাকে বলবো পূর্ব গোলার্ধ, আর এই যে জায়গাটা পুরোটা রয়েছে এটাকে আমরা বলবো পশ্চিম গোলার্ধ।
তো আশা করি উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ এগুলি বুঝতে পেরেছেন। তারপর আপনাদেরকে আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। আমি একটু আগে বলেছিলাম এই যে উপরের দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। ঠিক একইভাবে উপর থেকে নিচ বরাবর যদি আমরা একটা লাইন ড্র করি, তাহলে আমরা বলছিলাম যে এই যে সাইড আছে, এই যে পুরোটা সাইড আছে, এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের পূর্ব গোলার্ধ, আর এই দিকের জায়গাগুলি হচ্ছে আমাদের কি পশ্চিম গোলার্ধ। তো এখন দেখুন আমরা কয়টা জায়গা পাচ্ছি এরকম দাগ কাটলে, দেখুন 1টা 2টা 3টা 4টা। তো এই জায়গাটা যদি আমরা দেখি, এইদিকে দেখলে এই দাগের একদম উপরে, তাহলে উত্তর গোলার্ধ। আবার এই যে দাগটা আমাদের কাছে রয়েছে এইদিকে যদি আমরা দেখি, তাহলে এটা পূর্ব গোলার্ধ। তাহলে এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে উত্তর পূর্ব। ঠিক এই যে জায়গাটা রয়েছে এটা দক্ষিণ দিকে, এবং এই দিক দিকে দেখলে পূর্ব দিকে, তাহলে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব গোলার্ধ। এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম গোলার্ধ, এটা হচ্ছে উত্তর পশ্চিম গোলার্ধ। তো আশা করি এখন আপনারা একদম পুরোটা বুঝতে পেরেছেন, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ। যদি বলে যেমন আমাদের ভারতবর্ষে কিন্তু উত্তর পূর্ব গোলার্ধ অবস্থিত, এই জায়গাতে অবস্থিত, মানে পৃথিবীর যদি ড্র করি এই সাইডের মধ্যে ভারত অবস্থিত। ঠিক আছে, তারপর দেখুন এই যে ছবিটা দেখানো হচ্ছে পৃথিবীটাকে একদম দ্বিখণ্ডিত করলো, দেখুন এই জায়গাটাকে। তো এই যে উপরের জায়গাটা এটা কি, এটা হচ্ছে উত্তর গোলার্ধ, নিচের জায়গাটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আর যদি আমরা এদিকে দেখি, এভাবে দেখুন এটা হচ্ছে পূর্ব গোলার্ধ, আর এটা হচ্ছে আমাদের কাছে, মানে এই পুরোটা হচ্ছে আমাদের কাছে কি পশ্চিম গোলার্ধ। তারপর দেখুন আরেকটা বিষয় হচ্ছে পৃথিবী কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরপাক খাচ্ছে। পৃথিবী 2 রকমের ঘুরপাক খায়। এই দুইটা জিনিস একটু সময়ের জন্য আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন এটা হচ্ছে আমাদের সূর্য, এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে। তো পৃথিবী কি করে, একদম এরকম সূর্যকে প্রদক্ষিণ করছে, হ্যাঁ, এদিকে এই দিক থেকে এদিকে যায়, এইভাবে করতে করতে প্রদক্ষিণ করছে, যেটাকে বলা হয় একটা হচ্ছে আহ্নিক আর একটা হচ্ছে পরিক্রমণ। তো পরিক্রমণ গতি বলা হয়, যেটা সূর্যের চারদিকে ঘুরপাক খায়। আর একটা হচ্ছে সূর্যের চারদিকে ঘুরপাক খেতে খেতে পৃথিবী কী করে, নিজ অক্ষের বরাবর ঘুরছে, হ্যাঁ, 24 ঘন্টা সম্পূর্ণ করছে এরকম ঘুরতে ঘুরতে। এটাকে বলা হয় কি আহ্নিক গতি। আর এটা কীরকম ঘুরছে, একদম পশ্চিম থেকে পূর্ব দিকে, দেখুন এদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে, তার জন্য আমরা সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি। তো তারপর আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার। তো আগে আপনাদেরকে জিনিসটা আগে জানিয়ে দিই। এই যে আমাদের পৃথিবীর একটা ছবি রয়েছে এখানে, পৃথিবীটাকে যদি মাঝ বরাবর এভাবে ভাগ করি, তো এটাকে বলা হবে, যেটা একদম মধ্যে দিয়ে চলে গেছে, এটাকে বলা হয় নিরক্ষরেখা। তো এটা অ্যাকচুয়ালি এদিকে ঘুরে তার পিছন দিকে কিন্তু ঘুরে এসেছে, যেহেতু এটা 2D 3D নয়, তার জন্য দেখাতে পারছি না। তো একদম মাঝ বরাবর যেহেতু কাটলো, এটাকে বলা হয় 0 ডিগ্রি। দেখুন এখানে লেখা আছে 0 ডিগ্রি। আর একদম পৃথিবীকে মাঝ বরাবর যখন এই দেখুন পশ্চিম দিকে, এটা পশ্চিম দিক থেকে পূর্ব বরাবর কাটে বা দাগ দেওয়া হয়, ড্র করা হয়, তখন এটাকে নিরক্ষরেখা বলে। তাহলে 0 ডিগ্রি যেটা, এটা হচ্ছে নিরক্ষরেখা। ক্লিয়ার ব্যাপারটা? এখন এই 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি করতে করতে এখানে পর্যন্ত আমরা সুমেরু যে বিন্দু, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক একইভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এরকম করতে করতে আমাদের কুমেরু বিন্দু হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি এই জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন দেখুন অনেকগুলো কিন্তু এরকম রেখা আছে যেগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে, বা আপনারা পূর্ব দিক থেকেও পশ্চিম দিক বলতে পারেন, কোনো অসুবিধা নেই, রয়েছে। উপর দিকে 90 ডিগ্রি, নিচের দিকে 90 ডিগ্রি পর্যন্ত রয়েছে। তবে মেন কিছু রয়েছে, যেমন এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা। তারপর দেখুন এই জায়গার মধ্যে রয়েছে এটা 23.5 ডিগ্রি উত্তর। এখন 23.5 ডিগ্রি উত্তর কেন আমি বলেছিলাম, এই নিরক্ষরেখা যেটা আছে, যেটা মাঝামাঝি কেটেছে, তার উপর দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ। তাহলে এইদিকে যেহেতু চলে গেছে, এটা 23.5 ডিগ্রি আর উত্তর দিকে আছে, তার জন্য উত্তর গোলার্ধ। যার নাম হচ্ছে, যেটা 23.5 ডিগ্রি, এটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। 23.5 ডিগ্রি যেটা, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। তারপরে দেখুন এই জায়গাটা, আশা করি এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে 66.5 ডিগ্রি, এবং যেহেতু এই নিরক্ষরেখার উপরে রয়েছে, তার জন্য উত্তর 66.5 ডিগ্রি উত্তর। তারপরে এখানে দেখুন এটা সুমেরু বিন্দু, যেটা হচ্ছে 90 ডিগ্রি একদম, এটাকে বলা হয় সুমেরু বিন্দু, কিন্তু এটা 90 ডিগ্রি উত্তর। তারপরে দেখুন আমরা এই যে রেখাটা রয়েছে, এই যে রেখাটা, এটা 23.5 ডিগ্রি দক্ষিণ। কারণ কেন, এই নিরক্ষরেখার নিচের দিকে আসলে আমরা বললাম দক্ষিণ। 23.5 ডিগ্রি দক্ষিণ যেটা, এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। এখানে লেখা রয়েছে, লেখাটা দেখা যাচ্ছে না, এটাকে কী বলা হয়, কর্কট ক্রান্তি রেখা।
তারপরে এখানে দেখুন গুরুত্বপূর্ণ আরেকটা রেখা রয়েছে, এটা হচ্ছে 66.5 দক্ষিণ হবে, যেহেতু দক্ষিণ গোলার্ধ তার জন্য এটাকে বলা হয় কুমেরু বৃত্ত। আর এটা যে 90° দক্ষিণ, এটাকে বলা হয় কুমেরু বিন্দু। তাহলে পরীক্ষার মধ্যে মনে রাখবেন 90° উত্তর হলে সুমেরু বিন্দু, 90° উত্তর হলে দক্ষিণ হলে কুমেরু বিন্দু। যদি আসে 23.5° উত্তর তাহলে কর্কট ক্রান্তি রেখা, যদি পরীক্ষায় আসে 23.5° দক্ষিণ তাহলে হচ্ছে মকর ক্রান্তি রেখা, যদি আসে 66.5° উত্তর তাহলে হচ্ছে সুমেরু বৃত্ত, যদি আসে 66.5° দক্ষিণ তাহলে হচ্ছে কুমেরু বৃত্ত। আশা করি এই জায়গাটা সবার ক্লিয়ার হয়েছে। তো দেখুন এখানেও এই জিনিসগুলো লেখা আছে একদম সুন্দরভাবে। এটা 0°, যেটা আমাদের কাছে নিরক্ষরেখা, 23.5° কর্কট ক্রান্তি রেখা, তারপর সুমেরু বৃত্ত, তারপর হচ্ছে 90° সুমেরু বিন্দু। ঠিক একইভাবে মকর ক্রান্তি রেখা, এটা হচ্ছে কুমেরু বৃত্ত, আর এটা হচ্ছে কুমেরু বিন্দু। তো এখন দেখুন আমরা একটা জিনিস আপনাদেরকে বলছি, যেমন আমরা যে এইভাবে দেখিয়েছিলাম, এগুলি এই যে এইগুলো রয়েছে, এগুলো কি সবগুলো হচ্ছে আমাদের অক্ষরেখা বা অক্ষাংশ। এখন দেখুন গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের কাছে রয়েছে, অনেক সময় পরীক্ষার মধ্যে আসে টোটাল অক্ষাংশ কয়টা রয়েছে। তো আপনাদেরকে বলে দিচ্ছি, অক্ষাংশ নিয়ে কিছু কথা। এই যে অক্ষাংশ এখান থেকে 0° থেকে শুরু হয়েছে, এইখানে গিয়ে আমাদের এই যে শেষ হয়েছে 90°। এভাবে 1°, 2°, 3°, 4° করতে করতে এদিকে 90°। ঠিক একইভাবে দক্ষিণ গোলার্ধ 1°, 2° করতে করতে এখানে হয়ে রয়েছে আমাদের কাছে 90°। তো যদি আসে আমাদের মধ্যে পরীক্ষার মধ্যে যদি আসে যে টোটাল অক্ষরেখা কয়টা, তাহলে দেখুন এদিকে 90, এদিকে 90, তাহলে 180 আর 0 181 হওয়ার কথা ছিল। যদি আসে অক্ষরেখা তাহলে দেখুন সুমেরু বিন্দু, যেটা এখানে একটা বিন্দু আছে, এটা কিন্তু রেখা হয়নি, 90° দক্ষিণ যেটা, এটা কিন্তু বিন্দু। তার জন্য 181 থেকে আমাদেরকে কি করতে হবে, দুটা বাদ দিতে হবে, তাহলে 179টা হচ্ছে টোটাল অক্ষরেখা। যদি পরীক্ষার মধ্যে আসে কয়টা এরকম বৃত্ত রয়েছে, আপনারা জানেন যে এটা এদিকে গিয়ে পৃথিবীর উল্টো দিকে হয়ে ঘুরে এসেছে, সবগুলো এভাবে ঘুরে এসেছে, এগুলো ঘুরে এসেছে। যদি এরকম বৃত্ত আসে, বৃত্ত হচ্ছে 179টি। কারণ কি, এই যে বিন্দু কিন্তু কোনোদিন বৃত্ত হতে পারে না। যদি পরীক্ষার মধ্যে আসে কয়টি অক্ষাংশ আছে, রেখার কথা না বলা হয় অক্ষাংশ, তাহলে কিন্তু হবে 181টি। কারণ এদিকে 90টি 0°, এদিকে হচ্ছে 90টা, এদিকে 90টা, তাহলে 90 90 180, আর 0° একটা 181টা। যদি অক্ষাংশ আসে তাহলে টোটাল হচ্ছে 181টা অক্ষাংশ। এই জিনিসগুলো কিন্তু ফ্যাক্ট, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপর দেখুন নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। দেখুন আমরা অক্ষরেখা নিয়ে পড়লাম, একটু অক্ষরেখাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পৃথিবীর পূর্ব পশ্চিম বেষ্টনকারী কাল্পনিক বৃত্তাকার ও পরস্পর সমান্তরাল রেখাগুলিকে অক্ষরেখা বলা হয়। এর মধ্যে প্রধান হলো নিরক্ষরেখা, একটু আগে জানলাম। এছাড়া কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, এগুলো গুরুত্বপূর্ণ। এখন দেখুন কী বলা হচ্ছে, অক্ষরেখা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত, আমি যে একটু আগে দেখিয়েছিলাম, এবং প্রত্যেকটি কিন্তু পরস্পর সমান্তরাল। কীরকম সমান্তরাল, এটার থেকে এটার যতটুকু দূরত্ব, এটার ঠিক একইভাবে এটা থেকে কিন্তু এটার দূরত্ব সেম, মানে প্রত্যেকটি 1° দূরে দূরে অবস্থিত। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে প্রত্যেকটি অক্ষরেখা কিন্তু সমান্তরাল, এবং এগুলো কখনো একটা আরেকটার সঙ্গে লাগতে পারবে না বা মিশতে পারবে না, তার কারণ হচ্ছে প্রত্যেকটি হচ্ছে সমান্তরাল বা প্যারালাল। ক্লিয়ার ব্যাপারটা? এখন দেখুন একটা বিষয় পরীক্ষার মধ্যে অনেক সময় আসে, যেমন ধরুন এটা হচ্ছে 0°, একটা কথার কথা বললাম, এটা হচ্ছে 1°, এটা 2°। পরীক্ষার মধ্যে আসে এই যে 1°, এই যে এটা আছে, আর এটার মধ্যে দূরত্ব কতটুকু, এই দুটি অক্ষরেখার মধ্যে, তাহলে মনে রাখবেন 111.2 কিলোমিটার, যেখানে আমরা 111 কিলোমিটার বলতে পারি। ক্লিয়ার এই ব্যাপারটা? তারপরে দেখুন আমরা অক্ষরেখাটা জানলাম, দ্রাঘিমা রেখা উদাহরণটাকে কাকে বলে জানবো না, তবে তার আগে আমরা একটু দ্রাঘিমা রেখাটা দেখে নিই। দেখুন আমরা বলছি এই যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, উত্তর থেকে দক্ষিণ যে রেখাগুলি রয়েছে এগুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা। তবে দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটি মানে 90° যে আমাদের সুমেরু বিন্দু রয়েছে, একদম এখান থেকে শুরু করে 90° কুমেরু বিন্দুতে এসে মিশেছে, সবগুলো এরকম পুরো পৃথিবীটাকে এভাবে বেষ্টন করে আছে। তো মনে রাখবেন এরকম টোটাল কয়টা রয়েছে, 360টা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে দুটো ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে যেটা 0°,
যেটা গ্রিনউইচ শহরের উপর দিয়ে চলে গেছে, কত ডিগ্রি? 0 ডিগ্রি, যেটাকে মূল মধ্যরেখা বলা হয়। ভেরি ইম্পর্ট্যান্ট। এটা দিয়ে আমরা সময় নির্ণয় করি। এদিকে হচ্ছে পূর্ব গোলার্ধ, এদিকে কি? এদিকে পশ্চিম গোলার্ধ। তো এখান থেকে এটা যদি 1 ডিগ্রি পূর্ব হয় তাহলে 4 মিনিট আগে এখানে সূর্য উঠবে, এখানে 4 মিনিট পরে। আর এদিকে যদি হয় এখানে আরও 4 মিনিট পরে। পূর্ব দিকে আমরা জানি আগে সূর্যটা, কারণ পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী ঘুরপাক খাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন এটা তো আমাদের প্রত্যেকটি যে দ্রাঘিমা রেখা রয়েছে এগুলো অর্ধেক, কারণ কি এখানে হচ্ছে 0 ডিগ্রি, তার উল্টো দিকে যেটা আছে এটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, একদম উল্টো দিকে যেটা আমরা দেখতে পাই না, এটা হচ্ছে 180 ডিগ্রি। তো মনে রাখবেন এরকম এদিকে যেটা আছে ধরুন 1 ডিগ্রি, এটা এদিকে গিয়ে হবে 181 ডিগ্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অ্যাকচুয়ালি এই দেখুন আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে এটা। মনে রাখবেন প্রথম কথা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা কিন্তু এরকম সমান নয়, একটু আঁকা বাঁকা আছে। তার কারণ হচ্ছে মেন ঘটনা যেটা, এটাকে দেখুন এই জায়গাটা পুরোটা কিন্তু জল দিয়ে নেওয়া হয়েছে। কারণ কি স্থল দিয়ে নিলে কিন্তু আমরা জানি এটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, এখান দিয়ে যদি সোজা চলে যেত তাহলে কি হতো, এই যে জায়গাটা রয়েছে একটু জায়গা, এখানে যদি হতো 6 তারিখ, এখানে হতো 7 তারিখ, তাহলে প্রবলেম হয়ে যেত। তার জন্য জলের উপর দিয়ে নেওয়া হয়েছে। তো মনে রাখবেন বিশেষভাবে এই আন্তর্জাতিক তারিখ রেখাটা আমাদের প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গেছে। তবে পরীক্ষার মধ্যে প্রশান্ত মহাসাগর অপশানে না থাকে, যদি আসে উত্তর মহাসাগর তাহলে উত্তর মহাসাগর দিয়েও চলে গেছে, দেখুন এই জায়গাটা। যদি আসে দক্ষিণ মহাসাগর তাহলে দক্ষিণ মহাসাগরের মধ্যে অবস্থিত। তার জন্য বলছি অপশান দেখে আনসার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। শুধুমাত্র আমরা কিছু প্রশ্ন পড়লাম তাহলে আশা করি একটু কঠিন হবে আপনাদের জন্য, আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তো এটা আঁকা বাঁকা কেন? এখানে তারিখটা সম্পূর্ণ করার জন্য অনেক বিষয় রয়েছে, এটা নিয়েও হয়তো আমরা একদিন আলাদাভাবে আন্তর্জাতিক তারিখ রেখা নিয়েও আমরা আলোচনা করতে পারি। তো মনে রাখবেন আমাদের যে মূল মধ্যরেখা যেটা গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে, তার উল্টো দিকে যেটা অবস্থিত এটাই হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। তো এখন দেখুন তাপমণ্ডল। তাপমণ্ডল নিয়ে আমরা পড়তে গেলে দেখুন পৃথিবীতে সূর্যের উত্তাপের বন্টন অনুসারে 3টি তাপমণ্ডল দেখা যায়। পৃথিবীতে কয়টা তাপমণ্ডল দেখা যায়? 3টা। একটা হচ্ছে উষ্ণমণ্ডল, একটা নাতিশীতোষ্ণমণ্ডল, একটা হচ্ছে সীমামণ্ডল হবে না, এটা হচ্ছে হিমমণ্ডল। ক্লিয়ার? ব্যাপারটা একটু বানানটা ঠিক করে নেবেন। তো এখন দেখুন আমরা বলছি এই যে আমাদের নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা সূর্যের আলোটা কিন্তু সরাসরি পড়ে, যত উপর দিয়ে যাবেন তত সরাসরি কিন্তু পড়বে না সূর্যের আলোটা। তো মনে রাখবেন এই যে 0 ডিগ্রি থেকে আমাদের 23.5 ডিগ্রি এখানে কি রয়েছে, 23.5 ডিগ্রি, যেটা এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আর এদিকে দেখুন 23.5 ডিগ্রি, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। তো এই যে জায়গাটা এর ভিতরে অবস্থিত, এই পুরোটা জায়গাকে বলা হয় উষ্ণমণ্ডল। তাহলে যদি পরীক্ষার মধ্যে আসে উষ্ণমণ্ডল কাকে বলে, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো যে 23.5 ডিগ্রি উত্তর বা কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী যে জায়গাটা রয়েছে এটাকে বলা হয় আমাদের কি উষ্ণমণ্ডল। তারপরে আসবে নাতিশীতোষ্ণমণ্ডল। জিনিসটা কি? নাতিশীতোষ্ণ হচ্ছে এই 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রির মধ্যে যে জায়গাটা, এটা হচ্ছে 66.5 ডিগ্রির মধ্যে যে জায়গাটা, এটা হচ্ছে নাতিশীতোষ্ণমণ্ডল। অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা থেকে আমাদের যে সুমেরু বৃত্ত রয়েছে, ঠিক একইভাবে এইদিকে মকর ক্রান্তি রেখা থেকে এদিকে দেখুন এতটুক পর্যন্ত যে জায়গাটা, এটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডল। নাতিশীতোষ্ণমণ্ডল দুইটা, একটা উত্তর একটা দক্ষিণ। আমরা এদিকে 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি, একটা হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণমণ্ডল, আর একটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ, যেটাকে দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডল বলা হয়। আর 23.5 ডিগ্রি দক্ষিণ হলে আপনার আনসার করবেন মকর ক্রান্তি, 23.5 ডিগ্রি উত্তর হলে কর্কট ক্রান্তি। যদি আসে 66.5 ডিগ্রি উত্তর তাহলে হচ্ছে সুমেরু বৃত্ত, যদি আসে 66.5 ডিগ্রি দক্ষিণ তাহলে হবে কুমেরু বৃত্ত। আর দেখুন 66.5 ডিগ্রি উত্তর থেকে একদম সুমেরু বিন্দু পর্যন্ত যে জায়গাটা রয়েছে এটা হিমমণ্ডল, এটা হবে উত্তর হিমমণ্ডল। আর যেটা 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে একদম কুমেরু বিন্দু, যেটা হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ, এই যে জায়গাটা রয়েছে এটা হবে দক্ষিণ হিমমণ্ডল। একদম শীতল এই জায়গাটা, ঠান্ডা, বরফ হয়ে রয়েছে এই জায়গার, জল থাকলে বরফ হয়ে যায়। তো দেখুন আমাদের কাছে রয়েছে অবস্থান নির্ণয়। মানে কোনো একটা জায়গার অবস্থান আমরা কীভাবে নির্ণয় করব? দেখুন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ছেদ বিন্দুর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের যথাক্রমে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম অবস্থান নির্ণয় করা যায়। ধরুন আমরা বললাম এই জায়গাটা ধরে নিলাম, তাহলে আমরা ধরুন জানি যে এটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এটা কত হবে? এটা ধরুন 1 ডিগ্রি। এখন ধরুন এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি কি মূল মধ্যরেখা দ্রাঘিমাংশ, তাহলে এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কীরকম 2 ডিগ্রি অক্ষরেখা এবং 3 ডিগ্রি দ্রাঘিমা রেখার মধ্যবর্তী স্থানটা হচ্ছে এই জায়গাটা। তো এখন আমরা কিন্তু খুঁজে বের করতে পারবো এই জায়গাটা কি বা কোন জায়গার মধ্যে অবস্থিত। তো এইভাবে কিন্তু সময় নির্ণয় করতে হয়।
তারপর দেখুন অবস্থান নির্ণয় করতে হয়। এখন সময় নির্ণয় কি, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে অনেক প্রশ্ন আসতে দেখা যায়, টেট পরীক্ষায় মনে রাখবেন। দ্রাঘিমা রেখার সাহায্যে পৃথিবীর সময় নির্ণয় করা হয়। মনে রাখবেন এই দ্রাঘিমা রেখাগুলোর সাহায্যে কিন্তু পৃথিবীর সময় নির্ণয় করা হয়। তার কারণ কি, যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরপাক খাচ্ছে, এদিকে সূর্য হলে ধীরে ধীরে এক একটা দ্রাঘিমা রেখার মধ্যে সূর্য ধীরে ধীরে উঠবে এবং দিন রাত্র সম্পূর্ণ হবে। তো দ্রাঘিমা রেখার সাহায্যে পৃথিবীর সময় নির্ণয় করা হয়। প্রত্যেক 1 ডিগ্রি আবর্তন করতে পৃথিবীর 4 মিনিট সময় লাগে। মনে রাখবেন 1 ডিগ্রি, এখান থেকে ধরুন এটা হচ্ছে 0 ডিগ্রি, এখান থেকে ঘুরতে ঘুরতে পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্যের সামনে আসলো, এই জায়গাটা এখন সামনে আসলো, তাহলে এই জায়গাটা আসতে কতটুকু সময় লাগে, 4 মিনিট সময় লাগবে। ঠিক আছে, যেহেতু 360টা রয়েছে দ্রাঘিমা রেখা, তো 4 দিয়ে আমরা গুণ করলেই পাই, এটা হবে আমাদের কাছে কি 24 ঘন্টা। কত ঘন্টা, 24 ঘন্টা আমরা পেয়ে যাব। হ্যাঁ, আমরা যদি বের করি, তাহলে দেখুন মেইন যে বিষয়টা আমি বলতে চাইছি। এখন আর একটা প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে, এই দেখুন এই যে দ্রাঘিমা রেখাগুলি, এগুলি কিন্তু পরস্পর সমান্তরাল নয়। কারণ কি, এই জায়গার মধ্যে যে দূরত্ব, এই জায়গার মধ্যে কিন্তু দূরত্বটা কমে গেছে। তো অনেক সময় প্রশ্ন আসে, দুটি দ্রাঘিমা, ধরুন এটা একটা দ্রাঘিমা আর এটা একটা দ্রাঘিমা, নিরক্ষরেখার কাছে, এই যে নিরক্ষরেখার কাছে কত ডিগ্রি দূরত্ব অবস্থান করে, এটা হচ্ছে 111 ডিগ্রি। আর যদি বলা হয় এই জায়গার কথা, তাহলে কিন্তু 111 ডিগ্রি হবে না, ধীরে ধীরে কমে যাচ্ছে, এখানে আরও কমে গেল। তার জন্য প্রশ্নটা এরকম আছে, দুটো দ্রাঘিমার মধ্যবর্তী কত কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে, কিন্তু এটা কোন জায়গাটা হতে হবে, নিরক্ষরেখার কাছে। তারপর দেখুন ভেরি ইম্পর্ট্যান্ট, স্থানীয় সময়, প্রমাণ সময়। তো স্থানীয় সময় কি, দেখুন স্থানীয় সময় হচ্ছে কোনো দেশের যে কোনো স্থানের মধ্যবিন্দুর প্রাধান্য অনুসারে যে সময় নির্ণয় করা হয় তা হলো স্থানীয় সময়। আর প্রমাণ সময় কীভাবে নির্ণয় করবো, কোনো দেশের প্রমাণ দ্রাঘিমা অনুসারে যে সময় নির্ণীত হয় তা হলো প্রমাণ দ্রাঘিমা সময়। যেমন আমাদের এই যে এলাহাবাদ দিয়ে আমরা কিন্তু সময় নির্ণয় করি, এটা কত, 82.5 ডিগ্রি, 82.5 ডিগ্রি পূর্ব। তাহলে আমাদের যে সময় নির্ণয় করা হয়, এটা এই যে এটা কিসের উপর দিয়ে চলে গেছে, এলাহাবাদ শহরের উপর দিয়ে চলে গেছে, এইটা কত, 82.5 ডিগ্রি পূর্ব। তারপর দেখুন আমাদের কাছে রয়েছে জিএমটি, মানে গ্রিনউইচ মিন টাইম। দেখুন গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে কল্পিত 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা অনুসারে যে সময় নির্ণয় করা হয় তা হলো বা তাকে জিএমটি বলা হয়। অ্যাকচুয়ালি এটার উপর থেকে যে সময়টা নির্ণয় করে জিএমটি, আমরা যেমন ভারতবর্ষে এখানে রয়েছে ওই এই যে জায়গাটা, তো আমরা কি করি 5 ঘন্টা 30 মিনিট কিন্তু আমরা এগিয়ে থাকি। তো অনেক সময় দেখবেন লেখা থাকে যে জিএমটি থেকে ভারতীয় সময় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে। কারণ ভারত কিন্তু এই এই যে মূল মধ্যরেখা তার পূর্ব দিকে অবস্থিত, এই জায়গাতে ভারতবর্ষ অবস্থিত। তারপর আমরা দেখছি একটু আগে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল সম্পর্কে জানলাম। এই জায়গাটা উষ্ণমণ্ডল, এই জায়গাটা নাতিশীতোষ্ণ, উত্তর নাতিশীতোষ্ণ, এটা দক্ষিণ নাতিশীতোষ্ণ, উত্তর হিমমণ্ডল, দক্ষিণ হিমমণ্ডল। তো এখানে লেখা আছে দেখুন, কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল হচ্ছে উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত, আবার দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত অঞ্চলকে নাতিশীতোষ্ণমণ্ডল বলে, আমি বলে দিয়েছিলাম। হিমমণ্ডল হচ্ছে উভয় মেরুর নিকটবর্তী, মানে 90 ডিগ্রি থেকে বা 90 ডিগ্রি আর 66.5 ডিগ্রির মধ্যবর্তী যে অঞ্চল, উভয় মেরুর বলা হচ্ছে, মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তারপর আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে, এটা হচ্ছে অক্ষরেখা সম্পর্কে একটু বিষয় আমরা জেনে নেব। তো দেখুন অক্ষরেখাগুলো পৃথিবীর পূর্ব পশ্চিম বিস্তৃত, এগুলো কিন্তু পূর্ব পশ্চিমে, মানে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। অক্ষরেখার আরেক নাম সমাক্ষরেখা, মনে রাখবেন অক্ষরেখাগুলোর আরেক নাম কি, সমাক্ষরেখা। অক্ষরেখাগুলি প্রতিটি পূর্ণবৃত্ত, মনে রাখবেন এগুলি এদিকে ঘুরে এদিকে কিন্তু চলে এসেছে, আমরা দেখাতে পারছি না, 2D বলে। বৃত্তের ব্যাস মেরু দিকে ক্রমশ হ্রাস পায়, এই যে বৃত্তের ব্যাসটা কিন্তু মেরুর দিকে হ্রাস পাচ্ছে, কারণ কি এটা যত বড়, এটা কিন্তু দেখুন একদম ছোট হয়ে গেছে, এই দেখুন ঘুরে যা আসছে, তারপর এটা আরও ছোট হয়ে গেল। তো মনে রাখবেন এখানে কত বড় বৃত্ত হবে, তাহলে মনে রাখবেন কি হচ্ছে এটা, এখানে বলা হচ্ছে এই যে বৃত্তের ব্যাসটা কিন্তু মেরুর দিকে, এগুলো মেরু না, এদিকেও মেরু, দক্ষিণ মেরু, উত্তর মেরু, মেরুর দিকে হ্রাস পাচ্ছে। অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল, মনে রাখবেন এগুলো কিন্তু পরস্পর সমান্তরাল, এটার দূরত্ব সেম হবে। তারপর হচ্ছে অক্ষরেখার মান গণনা করা হয় নিরক্ষরেখা থেকে, এই যে নিরক্ষরেখা থেকে মান গণনা করা হয় 0 ডিগ্রি থেকে, তারপরে 1 ডিগ্রি উত্তর, 1-2 ডিগ্রি করতে করতে আমরা 90 ডিগ্রি উত্তর আসি, যেটা হচ্ছে কুমেরু বিন্দু। ঠিক একইভাবে দক্ষিণ গোলার্ধ আমরা 90 ডিগ্রি পর্যন্ত আসি, যেটাকে বলা হয়, এটাকে বলা হয় সুমেরু বিন্দু, যেটা উত্তর, আর দক্ষিণটাকে বলে কুমেরু বিন্দু। বলতে গেলে অনেক সময় আমি হয়তো বা মানে ধরুন সুমেরুকে হয়তো বা আমি কুমেরু বলেছিলাম আর কি। অক্ষরেখা সময়ের সর্বোচ্চ অক্ষাংশ 90 ডিগ্রি, মনে রাখবেন 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়ে এখানে পর্যন্ত 90 ডিগ্রি। তারপর হচ্ছে
একই অক্ষরেখার সৌরতাপ প্রায় একই রকম থাকে। এই যে অক্ষরেখার সৌরতাপ একই রকম থাকবে, এটার সৌরতাপ একই রকম থাকবে। অক্ষরেখার পরিবর্তনের ফলে স্থানীয় সময়ের পরিবর্তন হয় না। অক্ষরেখা পরিবর্তন করলে স্থানীয় সময় পরিবর্তন হবে না, কিন্তু দ্রাঘিমা রেখা পরিবর্তন করলে কিন্তু সময়ের পরিবর্তন হবে। এখন আমরা এই দেখুন, এটা হচ্ছে 0 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, এদিকেও এরকম রয়েছে, এই দেখুন এভাবে রয়েছে। তো এই যে এগুলো রয়েছে দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত, একদম উত্তর থেকে দক্ষিণ দিক পর্যন্ত বিস্তৃত। ক্লিয়ার? দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তরেখা, এগুলোর অপর নাম দেশান্তরেখা। যেমন অক্ষরেখার অপর নাম ছিল সমাক্ষরেখা, ঠিক একইভাবে দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তরেখা। প্রতিটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত, কিন্তু দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান। মনে রাখবেন প্রত্যেকটি অর্ধবৃত্ত। এখানে যদি 0 ডিগ্রি হয় তার উল্টো দিকে হবে 180 ডিগ্রি, কিন্তু প্রত্যেকটি কিন্তু দৈর্ঘ্যের দিক দিয়ে যদি আমরা মাপি প্রত্যেকটি কিন্তু সমান। দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়, কিন্তু এই যে রেখাগুলি এগুলি কিন্তু পরস্পর সমান্তরাল নয়। যেমন এই জায়গাটার আর এটার মধ্যে পার্থক্যটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই জায়গার মধ্যে যে দূরত্বটা হবে, এখানে কিন্তু ধীরে ধীরে কমে গেল দূরত্বটা, একসময় একসঙ্গে হয়ে যাচ্ছে এই মেরু বিন্দুতে। তারপর দেখুন আমাদের কাছে রয়েছে দ্রাঘিমা রেখার মান গণনা করা হয় মূল মধ্যরেখা থেকে। মূল মধ্যরেখা 0 ডিগ্রি থেকে গণনা করা হয়। একই দ্রাঘিমা রেখার সৌরতাপ একই রকম থাকে না, মানে প্রত্যেকটি দ্রাঘিমা রেখার সৌরতাপ একই রকম থাকবে না। দ্রাঘিমা রেখার পরিবর্তন হলে স্থানীয় সময়ের পরিবর্তন হয়, ভেরি ইম্পর্টেন্ট। তো তারপর কিছু আমাদের কাছে প্রশ্ন উত্তর রয়েছে, এগুলো একটু দেখে নিচ্ছি। কর্কটক্রান্তি রেখার অক্ষাংশ 23 ডিগ্রি 30 মিনিট উত্তর, মকরক্রান্তি রেখার অক্ষাংশ 23 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ। মনে রাখবেন এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। যারা ক্লাসটা ভালোভাবে দেখেছেন আপনারা আনসার করতে পারবেন। কাকে মহাবৃত্ত বলা হয়? নিরক্ষরেখাকে। মূল মধ্য, কারণ নিরক্ষরেখা যেটা এটা সবচেয়ে বড়। তারপর হচ্ছে মূল মধ্যরেখার মান কত? 0 ডিগ্রি। আন্তর্জাতিক তারিখ রেখার মান 180 ডিগ্রি। আন্তর্জাতিক তারিখ রেখাটি কোন মহাসাগরের উপর দিয়ে গেছে? প্রশান্ত মহাসাগর, তবে উত্তর দক্ষিণ এই মহাসাগরের উপর দিয়েও চলে গেছে। কোন শহরের উপর দিয়ে মূল মধ্যরেখা কল্পনা করা হয়েছে? এটা হচ্ছে লন্ডনের নিকটবর্তী গ্রিনিচ শহরের উপর দিয়ে। ভারত পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? একটু আগে বলেছিলাম উত্তর পূর্ব গোলার্ধে। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? 82.5 ডিগ্রি পূর্ব। সুমেরু বৃত্তটি কোন গোলার্ধে অবস্থিত? সুমেরু হলো উত্তর, কুমেরু হলো দক্ষিণ। তারপরে দেখুন কুমেরু বৃত্তটি কোন গোলার্ধে অবস্থিত? দক্ষিণ গোলার্ধে। হিমমণ্ডল কোথায় অবস্থিত? 2 মেরুর নিকটে। কর্কটক্রান্তি রেখা কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে। মকরক্রান্তি রেখা দক্ষিণ গোলার্ধে। তারপর দেখুন পৃথিবীর প্রধান কয়টি তাপমণ্ডল রয়েছে? 3টি। 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য কত? 4 মিনিট। সর্বোচ্চ অক্ষাংশ কত? 90 ডিগ্রি। সারা পৃথিবীতে কয়টি সময় অঞ্চলে ভাগ করা হয়? এটা হচ্ছে 24টি সময় অঞ্চলে ভাগ করা হয়। তারপর হচ্ছে উত্তর গোলার্ধে কিসের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? ধ্রুব তারা। একটা একটা করে প্রশ্ন আসলো না। আচ্ছা আমি পরে বলে দেবো, তবে যেগুলো আছে এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? এটা তো ছিল আগে। আন্তর্জাতিক তারিখ রেখার মান কত হবে? 180 ডিগ্রি। আপনাদেরকে জানিয়ে দিই, একটু আগে বলেছিলাম উল্টো দিকে 180 ডিগ্রি হবে। তারপর দেখুন নিরক্ষরেখার 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমার রৈখিক পার্থক্য 113। এখানে ভুল আছে, আমি বলছি 111 ডিগ্রি। ঠিক আছে। মেরু মেরু প্রদেশের কাছাকাছি স্থান সময়ের অক্ষাংশকে কি বলে? উচ্চ অক্ষাংশ। আমি এই জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন ক্লাসটা দেখলে কতটা কাজে আসছে। এটা 0 ডিগ্রি, ধরুন এটাই 1 ডিগ্রি। এভাবে করতে 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 আমরা এখানে একদম 90 ডিগ্রি পেয়ে গেলাম। এটা হবে উত্তর সাইড, কিন্তু এদিকে 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম করতে করতে আমরা 90 ডিগ্রি দক্ষিণ পেয়ে গেলাম। তো 0 ডিগ্রি হচ্ছে নিম্নমান। ঠিক আছে, নিম্ন বা নিম্ন অক্ষাংশ। 0 থেকে 1 2 এভাবে 90 ডিগ্রি উপরের দিকে গেলে আমরা উচ্চ অক্ষাংশ পাবো। তার জন্য এইগুলো হচ্ছে মেরু 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 প্রদেশ, এগুলো মেরু প্রদেশ। যদি বলা হয় মেরু প্রদেশের কাছাকাছি উচ্চ অক্ষাংশ, আর যদি বলা হয় নিরক্ষরেখার কাছাকাছি, তাহলে আনসার করবে নিম্ন অক্ষাংশ। তারপরে দেখুন মূল, এটা বলেছিলাম গ্রিনিচ শহরের উপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমা রেখার নাম মূল মধ্যরেখা। অক্ষরেখার আরেক নাম সমাক্ষরেখা, একটু আগে আমি বলেছিলাম। তারপরে দেখুন সর্বোচ্চ দ্রাঘিমা ও সর্বোচ্চ অক্ষাংশ কত? সর্বোচ্চ দ্রাঘিমা 180 ডিগ্রি হবে। দ্রাঘিমা 1 2 করতে করতে আন্তর্জাতিক তারিখ রেখা 180। আর যদি বলা হয় সর্বোচ্চ অক্ষাংশ 90 ডিগ্রি হবে। কোন রেখাগুলি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে? অক্ষরেখাগুলি। যদি বলা হয় উত্তর দক্ষিণে, তাহলে হচ্ছে দ্রাঘিমা রেখাগুলি।
0 ডিগ্রি দ্রাঘিমা রেখার নাম কি? তাহলে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা হলো দেশান্তর রেখা, হ্যাঁ, বা মূল মধ্যরেখা। আর যদি বলা হয় মূল মধ্যরেখা বলা হবে। আর যদি বলা হয় 0 ডিগ্রি অক্ষরেখার নাম কি? তাহলে কিন্তু হবে নিরক্ষরেখা। দেখুন কনসেপ্ট জানলে আনসার করতে পারছেন। যদি বলা হয় কোন জায়গায় স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়? এলাহাবাদ, একটু আগে বলেছিলাম। কোন স্থানের অক্ষাংশের 30 ডিগ্রি দক্ষিণ হলে ওই স্থানের প্রতিবাদ স্থানের অক্ষাংশ কত হবে? 30 ডিগ্রি দক্ষিণ উত্তর অক্ষাংশ হবে। যদি এখানে যেহেতু দক্ষিণ আছে তাহলে এখানে উত্তর হবে, উল্টো হবে। ক্রোনোমিটার কি? দেখুন বিশেষ ধরনের ঘড়ি। এই ঘড়ির মাধ্যমে গ্রিনিচের সময় জানা যায়। তো এই ক্রোনোমিটারের সাহায্যে কী করা যায়? গ্রিনিচের সময় জানা যায়। কোন সমক্ষরেখাকে মহাবৃত্ত বলে? নিরক্ষরেখাকে। উত্তর গোলার্ধের কোন স্থানে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি? এটা হচ্ছে উত্তর গোলার্ধের সুমেরুতে। ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য কোন দ্রাঘিমা নির্ধারিত হয়েছে 82.82 ডিগ্রি? গ্রিনিচ সময় যন্ত্রের নাম কি? গ্রিনিচ সময় যন্ত্রের নাম মূল মধ্যরেখা বা 0 ডিগ্রি। আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? মনে রাখবেন 180 ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটি রয়েছে এটাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। তারপর হচ্ছে আমাদের কাছে রয়েছে কোন প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখাটি কল্পনা করা হয়? প্রণালী দেখবেন এরকম একটা জায়গা আর এরকম একটা জায়গা, আন্তর্জাতিক তারিখ রেখাটা কিন্তু একা বেঁকে চলে গেছে। এই যে একটা জায়গা আছে এটাকে কি বলা হয়? বেরিং, বেরিং জলসন্ধি। নিরক্ষরেখা কাকে বলে বললাম। মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে চলে গেছে? গ্রিনিচ শহর বা গ্রিনিচ শহরের রয়্যাল অবজারভেটরির উপর দিয়ে। মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি, এটা সবাই জানেন। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং কনসেপ্ট নিয়ে আলোচনা। এখন এখান থেকে প্রশ্ন আসলে আশা করি আপনারা পরীক্ষার মধ্যে পারবেন। তো যারা যারা আমাদের কোচিং সেন্টার আরডিএন স্টাডি কোচিং সেন্টারে অংশগ্রহণ করতে চান বা পড়তে চান আপনারা কল করবেন 6009186104। আপনাদেরকে বলে আমরা ফার্স্ট ব্যাচ স্টার্ট হয়ে গেছে, এখন সেকেন্ড ব্যাচ দুর্গাপুজোর পর থেকে স্টার্ট হবে। তবে যারা যারা ফোন করে আমার কাছ থেকে অ্যাডমিশনের কথা বলবেন আমি নাম্বারগুলো লিখে রাখবো, পরবর্তী সময়ে এসে অ্যাডমিশন হবেন। যে 20 জন প্রথমে ফোন করবেন আপনাদেরকে সেকেন্ড ব্যাচে রাখা হবে, না হলে থার্ড ব্যাচের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ আমি কিন্তু এর বেশি একটা ক্লাসের মধ্যে পড়াতে পারবো না, তার জন্য। তো আপনারা ফোন করে কিন্তু আপনারা আজকেও 2 জন ফোন করে অ্যাডমিশন নিয়েছেন, বলতে তারা এসে অ্যাডমিশন হবেন, জাস্ট ফোন করেছেন যে আমরা অ্যাডমিশন হব। তাহলে আমি নামগুলো লিখে রাখছি, যারা আগে ফোন করছেন তাদেরকে কিন্তু আমি সেকেন্ড ব্যাচের মধ্যে রাখবো। তো আপনারা কল করবেন। তাছাড়া আপনাদেরকে বলি যারা আরডিএন স্টাডি চ্যানেলের নোট নিতে চান তাহলে ফোন করবেন 6009186104 নম্বরে। একদম সুন্দরভাবে আছে। প্রথমে রয়েছে সিডিপি আমাদের কাছে নোটের মধ্যে, তারপর হচ্ছে বাংলার মধ্যে কী কী রয়েছে? বাংলা সাহিত্য, বাংলা গ্রামার, বাংলা প্যাডাগজি। তারপর রয়েছে ইংরেজির মধ্যে রয়েছে ইংরেজি গ্রামার, ইংরেজি প্যাডাগজি। তারপর ইতিহাস, ভূগোল, তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, তারপর হচ্ছে এসএসটি প্যাডাগজি। হ্যাঁ, সব কিছুই আমাদের কাছে কমপ্লিট রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন। ঠিক একইভাবে ট্যাট ওয়ানও রয়েছে। আপনারা নোটের দাম 3000 টাকা, নোটের জেরক্সটাও আমি দিচ্ছি। জাস্ট আপনারা আসবেন, দেখবেন, দেখে পছন্দ হলে নিয়ে যাবেন। সো স্টে উইথ আরডিএন স্টাডি অ্যান্ড গেট সাকসেস।